আধুনিক ইসলামের জনক ছিলেন স্যার ওটা মাত্র এক থেকে ছিল। আচ্ছা তাহলে এটা কত হবে 3 নাম্বার ইয়েস স্যার। আচ্ছা নমুনাটির আধুনিক ইসলামের জনক ছিলেন সাউন্ড কেবল ইসলামের স্বাধীনতা ও ঐক্য অর্জনে স্যার ওই নামটা কি লিখেছেন? সাউন্ড কেবল কেবল হবে কেবল ঘোষণা করা আছে সাউন্ড কেবল সাউন্ড কেবল ইসলামের স্বাধীনতা ও ঐক্য অর্জনে তার অবদান ছিল সর্বাধিক অবদান ছিল সর্বাধিক আধুনিক ইতালির জনক ছিলেন কারণ কেবল ইতালির স্বাধীনতা ও ঐক্য অর্জনে তার অবদান ছিল সর্বাধিক কাউন্ট কেবল অন্যদিকে জোসেফ মাৎসেনি স্যার এই নামটা কি? জোসেফ মাৎসেনি ইতালির স্যার কাউন্ট কেমনের পরে এটা কি লিখেছি ইটালির? অন্যদিকে ইতালির স্বাধীনতা ও ঐক্য অর্জনে তার অবদান ছিল সর্বাধিক অন্যদিকে জোসেফ মাৎসেনি ইতালির যুব শক্তিকে সংঘবদ্ধ ইতালির যুব শক্তিকে সংঘবদ্ধ করেন যুব সমাজ অত্যাচার অবিচার কারাবাস প্রভৃতি হয় ভিত্তি না করে স্যার জোসেফ ওটা কি লিখেছেন? স্যার এই সিকিউরটা তো আমাদের প্রথম অধ্যায়ে অনুশীলনীতে আছে। যে স্যার জোসেফের পরে এই সিকিউরটা বইয়ে আছে। বইয়ে আছে প্রথম অধ্যায়ে বইয়ে আছে Yes, sir. 2 নাম্বার সিকিউর অনুশীলনী 12 থেকে। Yes. স্যার ওটা জোসেফের পরে কি লিখেছেন বোঝা যাচ্ছে না। লিখেছি জোসেফ মাৎসেনি আচ্ছা কখন ভুল হয়ে যাবে
জোসেফ ওয়াটসনি প্রকৃতি না করে দলে দলে তার সঙ্গে যোগ দেন। তার নেতৃত্বে স্যার ওটা কি যুব সংঘে লিখেছেন? যুবকতা এটা স্যার সংঘবদ্ধকরণের পরে সর্ববদ্ধ করেন যুব সমাজ। যুব তোমরা সমাজ। আচ্ছা তোমরা উদ্দীপকটা তোমাদের পাঠ্য বইয়ের 2 নং সৃজনশীল থেকে লিখতে পারো। উদ্দীপকটা সেম থাকবে কিন্তু কোশ্চেন চেঞ্জ হয়ে যাবে। তার নেতৃত্বে ইতালির জনগণের মধ্যে এক ব্যাপক জাগরণের সৃষ্টি হয়। জাগরণের সৃষ্টি হয়। কোশ্চেন নাম্বার 4, তোমরা চাইলে উদ্দীপকটা তোমাদের পাঠ্য বইয়ের 2 নং পেজ থেকে নিতে পারো। 2 নং পেজের সাথে তার সামঞ্জস্য রয়েছে, মিল রয়েছে, কিন্তু অন্যান্য কোশ্চেনগুলো মিল পাবে না। স্যার উদ্দীপক লিখেছি। ওকে, উদ্দীপকটা লিখেছি। আচ্ছা কোশ্চেন আমি দেখছি, একটু অপেক্ষা করো। কে বলতে পারবা বাংলাদেশ জাতির জনককে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্যার এটা পৃথিবীর সবচেয়ে সহজ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 9, কত খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দ পর্যন্ত কত খ্রিস্টাব্দ পর্যন্ত মহা দেশে, কত খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত উপমহাদেশে ইংরেজ শাসন বিদ্যমান ছিল? কত খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত উপমহাদেশে ইংরেজ শাসন বিদ্যমান ছিল? কোশ্চেন নাম্বার 4, বাংলায় স্যার আরব প্রভৃতির পরে কি লিখছেন? কত খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত উপমহাদেশে ইংরেজ শাসন বিদ্যমান ছিল? বাংলায় মধ্যযুগে সূচনা
বাংলায় মধ্যযুগের সূচনা হয় কিভাবে? ব্যাখ্যা করো। হয় কিভাবে? বাংলায় মধ্যযুগের সূচনা হয় কিভাবে? সবাই ক্যামেরা অন করো, যারা ক্যামেরা বন্ধ করে আছো ক্যামেরা অন করো। কোশ্চেন নাম্বার 9, কাউন্ট ক্যাবিনেট সাথে বাংলা নেতা ক্যাবিনেটের সাথে বাংলা কোন নেতা প্রতিচ্ছবি ব্যাখ্যা করো। ক্যাবিনেটের সাথে বাংলার কোন লেখার প্রতিচ্ছবি ফুটে ওঠে তা ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার 9, মাতসেনি ক্যামেরাটা একটু নিচে করো। মাতসেনির মতো তো নেতা আর নেতা করে কি নেতৃত্বে অপেক্ষা করো, লেখাটা শেষ করে পরে ক্যামেরাটা একটু নিচে করেন। বৎসরার ক্যাবিনেটের সাথে বাংলার কোন নেতা প্রতিচ্ছবি ফুটে ওঠে তা ব্যাখ্যা করো। মাতসেনির মতো উক্ত নেতার নেতৃত্বের ফলে ক্যামেরাটা উপরে নেন। অপেক্ষা করে নেতৃত্বের ফলে এই দেশ স্বাধীন হয়েছে। বিষয়টি তার ক্যামেরাটা একটু ডান দিকে নেন। একটু ডান দিকে। নিচ্ছি, কোন দিকে নেওয়া লাগবে এখন নিচ্ছি, আমার লেখা শেষ। ওকে স্যার ঠিক আছে। পড়ে যাবে। স্যার ক্যামেরাটা একটু উপরে নেন। লিখেছে? এখনো কেউ পরে পড়ে আছে? স্যার ঠিক আছে। তার এটা কি শিল লেখা নেই? আচ্ছা, কোশ্চেন নাম্বার কত খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত উপমহাদেশে ইংরেজ শাসন বিদ্যমান ছিল? কোশ্চেন নাম্বার বাংলায় মধ্যযুগের সূচনা হয় কিভাবে? কোশ্চেন নাম্বার কাউন্ট ক্যাবিনেটের সাথে বাংলার কোন নেতার প্রতিচ্ছবি ফুটে ওঠে তা ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার মাতসেনির মতো উক্ত নেতার নেতৃত্বের ফলে এদেশ স্বাধীন হয়েছে। উক্তি কি অথবা কথা কি? এখানে এদেশ স্বাধীন হয়েছে কিভাবে কমা দিয়ে বিষয়টি না লিখে উক্তি লিখতে হবে, এটা ব্যাখ্যা হবে।
ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। তোমাদের লেখা শেষ হলে আমি ব্যাখ্যা শুরু করবো। আদ্রিতা লেখা শেষ করেছো? ইয়েস স্যার। তাহলে আমি ব্যাখ্যা শুরু করতে পারি। কোশ্চেন নাম্বার ক, তোমরা উত্তরটা সাইডে লিখে নিতে পারো। গত খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত উপমহাদেশে ইংরেজ শাসন বিদ্যমান ছিল। কেউ কি বলতে পারবা? স্যার 1948 প্রায় 200 বছর। 1947 সাল। আচ্ছা, কেউ বলেছো 47 খ্রিস্টাব্দ পর্যন্ত। আচ্ছা, কেউ বলেছে 1948, কেউ বলেছে 200 বছর, কেউ বলেছে 1947, কেউ বলেছে 1971। আচ্ছা, এর 47 সঠিক উত্তর হচ্ছে 1947 সাল পর্যন্ত। কত? 1947 সাল পর্যন্ত। এটা হবে সঠিক উত্তর। ক্লিয়ার? ইয়েস স্যার। বাংলার মধ্যযুগের সূচনা হয় কিভাবে? আমরা জানি আমাদের যুগগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। হ্যাঁ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। এই তিনটি যুগকে আমরা ভাগ করতে পারি। তার মধ্যে মধ্যযুগের সূচনা হয়েছিল 1200 সালের পর থেকে শুরু করে 1800 সাল পর্যন্ত। দেখো, আমরা বাংলা সাহিত্য জগতে বা আমরা আমাদের যুগগুলোকে কিভাবে ভাগ করতে পারি আমরা এদিকে ধরে। স্যার একটু নিচে করেন। স্যার ক্যামেরাটা নিচে করেন। এখনো তোমাদের লেখা শেষ হয়নি। যেমন 650 থেকে 1200 সাল পর্যন্ত এটাকে ধরা হয় প্রাচীন যুগ। প্রাচীন যুগ। আবার 1201 থেকে 1800 অথবা 1760 পর্যন্ত, 1760 পর্যন্ত এটা হচ্ছে মধ্যযুগ। আবার 1761 থেকে বর্তমান পর্যন্ত অর্থাৎ 2021 পর্যন্ত এটা হচ্ছে আধুনিক যুগ। যে যুগের শুরু আছে কিন্তু শেষ নেই তাকে বলা হয় আধুনিক যুগ। এই তিনটা যুগে ভাগ করা হয়। তাহলে মধ্যযুগ শুরু হয়েছে 1201 থেকে 1760 পর্যন্ত। তোমরা কোন কোন বইয়ে পাবা 1204 থেকে 1800 সাল পর্যন্ত। তবে এটার প্রকৃত হচ্ছে 1201 থেকে 1760 পর্যন্ত। আবার কেউ কেউ বলেন যে এটা 1800 সাল পর্যন্ত হবে স্যার। দেখো, ভারতচন্দ্র রায়চৌধুরী নামে একজন ব্যক্তি ছিলেন যার মৃত্যুর মধ্য দিয়ে মধ্যযুগের শেষ হয়ে যায়, সমাপ্তি হয়ে যায়। আর ভারতচন্দ্র রায়চৌধুরী মৃত্যুবরণ করেছিলেন 1760 সালে। তার মানে মধ্যযুগ শেষ হয়ে যায় 1760 সালে। কিন্তু মধ্যযুগ শেষ হওয়ার পরে প্রায় দীর্ঘদিন কোনো ধরনের কর্মকাণ্ড বা কোনো উন্নয়ন বা কোনো সাহিত্য রচনা হয়নি। এর জন্য 1800 সালকেও আবার গণনা করা হয়ে থাকে। তাহলে দেখো, মধ্যযুগের সূচনা হয় কিভাবে? সুলতানি থেকে মোগল পর্যন্ত বিস্তৃত সময় বাংলাদেশের মধ্যযুগ নামে পরিচিত। তাহলে এটা ছিল আমাদের সাল বিভাজন, কিভাবে সাল হয়। আবার এই সালে কে কে রাজত্ব করেছেন এটা একটু দেখো। মধ্যযুগে রাজত্ব করেন এবং প্রাচীন যুগে রাজত্ব করেন কারা? প্রাচীন যুগে রাজত্ব করেছিলেন রাজা শশাঙ্ক থেকে। এটা করেছিল রাজা শশাঙ্ক। রাজা শশাঙ্ক পরে আছে পাল, শেখ, মুঘল, এরা শাসন করেন।
পাল, সেন, মোগল এরা শাসন করেন, মাঝখানে আবার পরিবর্তন বিদ্রোহ আসে, এটা অনেক কাহিনী আছে। তারপরে দেখো 1201 থেকে কারা শাসন করেন? সুলতানি আমল থেকে। সুলতানি, মানে সুলতানি আমল থেকে মুঘল আমল পর্যন্ত, সুলতানি আমল থেকে মুঘল আমল পর্যন্ত যারা রাজত্ব করেন তারাই হচ্ছে মধ্যযুগের রাজা। তাহলে মধ্যযুগের সূচনা হয়েছিল সুলতানি আমল থেকে বা সুলতানি থেকে মুঘল আমল পর্যন্ত বিস্তৃত সময়কে বলা হচ্ছে মধ্যযুগ। তাহলে আমি যে গত ক্লাসে বলেছিলাম খ নাম্বার ক্রিয়েটিভ হবে দুটো স্টেপে। প্রথমটা স্টেপ হবে একদম ছোট, এই ছোট স্টেপটা হবে এরকম যে সুলতানি থেকে মুঘল পর্যন্ত বিস্তৃত সময়কে বাংলাদেশের মধ্যযুগ নামে পরিচিত। 1204 খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে তুর্কি মুসলমান সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বিক্তিয়ার খলজি বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন। এরপর তুর্কি মুসলমান সেনাপতি পুরো বাংলাদেশের মুসলমান শাসন বিস্তার করে থাকেন। মুসলমানদের এই শাসন ক্ষমতা লাভের মধ্য দিয়ে এদেশের মধ্যযুগের সূচনা হয়েছিল। তাহলে আমরা এক কথায় বলতে পারি মধ্যযুগের সূচনা হয়েছিল মুসলমানদের শাসন বিস্তার লাভের মধ্য দিয়ে। আবার তারপর মধ্যযুগের সূচনা হয়েছিল কিভাবে? সুলতানি আমল থেকে মোগল আমলের সময় পর্যন্ত বাংলাদেশের মধ্যযুগ বলা হয়। ক্লিয়ার? মধ্যযুগ শুরু হয়েছিল 1204 সাল থেকে, অর্থাৎ যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বিক্তিয়ার খলজি তার ক্ষমতা দখল করেন এবং ক্ষমতা দখল করে তিনি মুসলমান শাসন বিস্তার করতে থাকেন এবং এক পর্যায়ে তুর্কি মুসলমান সেনাপতি পুরো বাংলাদেশটাকে কি করে মুসলমান শাসন বিস্তার লাভ করে। আর এই শাসন বিস্তার লাভ করার মধ্য দিয়ে মধ্যযুগের সূচনা হয়। তাহলে মধ্যযুগ ছিল মূলত মুসলমানদের শাসন ব্যবস্থা। আবার প্রথম যুগ বা মানে পাঁচ যুগ ছিল আবার হিন্দুদের, যেমন রাজা শশাঙ্ক, পাল, সেন এগুলো কারা? হিন্দুরা। তাহলে আমরা বলতে পারি যে মধ্যযুগের সূচনা হয়েছিল মুসলমানদের শাসন আমলের বিস্তারের মধ্য দিয়ে। যে বলো আয়শা কি প্রশ্ন করেছিল বলো। আবার বলবো? আচ্ছা, সুলতানি থেকে মোগল আমল পর্যন্ত বা সুলতানি থেকে মোগল শাসন আমল পর্যন্ত কয়টা স্টেপ লিখবো? দুইটা। তো দুইটা স্টেপের আগে এক একটা চিহ্ন দিব না, সাইন? অবশ্যই ইউজ করতে পারবা, সাইন ইউজ করতে পারবা, বল ইউজ করতে পারবা, মানে যত ডিজাইন করা যায়। অবশ্যই মেয়েরা ডিজাইন ভালো পারবে ছেলেদের চাইতে। ও আরেকটা কথা, এখানে আমি গতকালকে বাসায় হঠাৎ করে চিন্তা আসলো যে ক্লাস 6 এর মধ্যে একটা কম্পিটিশন শুরু করব। হ্যাঁ, সেই কম্পিটিশন হচ্ছে আগামীকালকে তোমাদের চ্যাপ্টার 1 এর এমসিকিউ থাকবে। দেখো ছেলেরা কয়টা পারে, মেয়েরা কয়টা পারে। প্রতিযোগিতা, ছেলেরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলা? স্যার উই আর রেডি। স্যার ইয়েস স্যার। স্যার উই আর রেডি। মেয়েরা তোমাদেরকে ছেলেরা শোনো, ছেলেরা মনোযোগ দিয়ে শোনো, মেয়েরা তোমাদেরকে চ্যালেঞ্জ করে বসছে, মানে চ্যালেঞ্জ অলরেডি করে ফেলছে ওরা, যে প্রথম চ্যাপ্টার থেকে চ্যাপ্টার 1 থেকে বা অধ্যায় 1 থেকে এমসিকিউ স্যার ধরবে, দেখে কে কয়টা পারে। দুটো গ্রুপ থাকবে, ছেলেদের একটা গ্রুপ, মেয়েদের একটা গ্রুপ। 10টা করে কুইজ প্রশ্ন করা হবে। ছেলেরা ইচ্ছে করলে যে কেউ অ্যানসার দিতে পারবে, মেয়েরা ইচ্ছে করলে যে কেউ অ্যানসার দিতে পারবে। দেখি কোন দল জিততে পারে। ছেলেরা জিতবে না মেয়েরা জিতবে? তোমার কথা বুঝতে পারিনি, নেটওয়ার্কের কারণে আটকে পড়েছিল। ক্লিয়ার করে বলো। হ্যাঁ, এখন বলতে পারো স্যার ছেলেরা তো এতটা অ্যাক্টিভ না, ক্লাসে অ্যাক্টিভ না। তারপরে হ্যাঁ, ক্লাসে অ্যাক্টিভ করানোর দায়িত্ব কিন্তু তোমাদের। যেমন এখানে বাইজিদ রয়েছে, জাকারিয়া রয়েছে, তুমি আছো, হ্যাঁ, তারপরে সাদমান সাকিব রয়েছে, আরো অনেক।
আর অনেকে রয়েছে, তোমরা 10 জন মিল হও, 10 জন ছেলেরা মিল হও, তাইলেই হবে। একটা কম্পিটিশন শুরু করে দেই আমরা। আগামীকাল তো হবে কুইজ খেলা, কে জিততে পারে। যে স্যার আপনি কি এক একজন করে ধরবেন? না না না, গ্রুপ থাকবে, দুইটা গ্রুপ, ছেলেদের একটা গ্রুপ, মেয়েদের একটা গ্রুপ। ছেলেরা চাইলে যে কেউ উত্তর দিতে পারবে, মেয়েরা চাইলে যে কেউ উত্তর দিতে পারবে। প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য 1 মিনিট করে সময় থাকবে। স্যার যে কোনো একজন বলতে পারবে? হ্যাঁ, যে কোনো একজন বলতে পারবে। আচ্ছা, আমরা এটা শেষ করি। স্যার কালকে হবে? হ্যাঁ, অবশ্যই কাউন্ট হবে। না, এটা হচ্ছে আমাদের ক্লাস পারফরম্যান্স, অর্থাৎ এটাতে কোনো পরীক্ষার নাম্বার দেওয়া হবে না। দেখবো আমি ছেলেরা বেশি অ্যাক্টিভ না মেয়েরা বেশি অ্যাক্টিভ, অর্থাৎ তোমাদের অ্যাক্টিভিটিস আমি দেখব। বাইজিৎ কি বলেছে বলো। স্যার এটা কি কালকে হবে নাকি কবে? হ্যাঁ, আগামীকাল। স্যার আগামীকাল কামিং সোন টুমরো। আজকে কি বার? আজকে বুধবার। আপনি যেখান থেকে প্রশ্ন করবেন এটা কি ওদের এক এক থেকে করবেন? হ্যাঁ, ওটা এক। আমি সাইডে লিখে দিচ্ছি। আগামীকাল বৃহস্পতিবার স্যার, সরি আমি ভুলে গেছি। এই লাইভে লিখে আমি লিখে দিচ্ছি। কোথায়? টাইম বাচ্চা কই দিন। হ্যাঁ, বিষয় MCQ। মেয়েদের দলের নাম দিব কি? জবা। নো স্যার, নো স্যার, জমা দিয়েন না স্যার, জমা ও। দিয়েন না। জি স্যার, গোলাপ। স্যার গোলাপ আমাদের আচ্ছা, কাছে স্যার। কম। আচ্ছা, গোলাপ গোলাপ রোজ ভার্সেস ছেলেদের কি দিব? স্যার ছেলেদের ফুল দিলে ছেলেদের কি দিব? মেরিগোল্ড। স্যার করলা দেন। স্যার ম্যাঙ্গো দেন। আচ্ছা, ছেলেদের দিব আমি রোজ দিয়েছি, গোলাপ দিয়েছি, এটা একটা পরে নাম দিই। আচ্ছা, ম্যাঙ্গো দিলাম। এটা কি বলছে? ম্যাঙ্গো। কারণ আম হচ্ছে আমাদের এখন ভৌগোলিক পণ্য। আম বর্তমান আমাদের বিশ্বে এক্সপোর্ট করা হচ্ছে। তাহলে রোজ ভার্সেস ম্যাঙ্গো, কে জিততে পারে? তো সবাই আগামীকালকে অধ্যায় 1-এর এমসিকিউর জন্য ভালো প্রিপারেশন নিবা। জি স্যার। বিশেষ করে ছেলেরা। না না না, মুখে ধরবো। বিশেষ করে ছেলেরা, আমার ইজ্জত কিন্তু তোদের সাথে লুকিয়ে আছে। আচ্ছা স্যার, আপনি বললে আমার দলে যে যদি স্যার একজন দলনেতা চুজ করে নিয়েছে দলের। ওটা কালকে ফিক্স করে দিব। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে কালকে বুঝিয়ে সেটা দিচ্ছ। হ্যাঁ, আর এই ক্রিয়েটিভ কোশ্চেনটা তোমরা পাঠ্য বইয়ের সাথে কিছুটা মিল পাবে। নাম্বারটা এই জন্য নাম্বারটা বুঝিয়ে দিলাম না, এটা তোমরা কমপ্লিট করবে। এরপরে না বুঝতে পারলে আগামীকালকে বলবে, আমি বুঝাই দেব। জি স্যার। ঠিক আছে, তাহলে তোমাদের ডায়রি হচ্ছে অধ্যায় 1 এমসিকিউ রোজ ভার্সেস ম্যাঙ্গো। ছেলেরা, তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, ভালো করে পড়বা, আমার ইজ্জত রাখবা। মেয়েরাও আমার, তারপরে আমার ছেলেরা হচ্ছে আমার প্রেস্টিজ। প্রেস্টিজ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ এভরিবডি। আল্লাহ হাফেজ। স্যার আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম।